দেয়, বিভিন্ন প্রকার উদ্বেগ দেখা দেয়, তাতে চুলকানি দেখা দেয়, একজিমা দেখা দেয়, এই ধরনের চুলকানি মানে চুলকাইলে বাড়ে, বিছনার গরমে বাড়ে, এই ধরনের যদি আমরা লক্ষণ পাই, এই ধরনের চর্মরোগ পাই, তাহলে আমরা সিচিরিটা দিতে পারি। বিশেষ করে বাংলাদেশে বর্তমানে আপনি যদি একটু খেয়াল করেন যে করোনার টিকা দেওয়ার পরে প্রচুর পরিমাণে চর্মরোগ বেড়ে গেছে। ঠিক আছে, এই যে টিকা, যেহেতু করোনার ভ্যাকসিন এটা একটা টিকা, আর টিকা দেওয়ার কারণে যে শরীরে চর্মরোগ গুলা দেখা দেয়, সেগুলোর জন্য এই মেজোরিয়াম একটা গুরুত্বপূর্ণ মেডিসিন। তার মানে আমরা যদি এই ধরনের চর্মরোগীর চিকিৎসা এখন দিতে চাই আর কি, বর্তমান সময় উপযোগী সবচেয়ে গুরুত্বপূর্ণ মেডিসিন আমাদের হচ্ছে C3। তো আপনি চর্মরোগের যে কোনো রোগীকে 2টা ডোজ C3 1000 পাওয়ারের 1 সপ্তাহ পর পর 2টা ডোজ অবশ্যই দিবেন। হুম, এটা কখনোই সম্ভব না যে চর্মরোগী আসবে আপনি 2 থেকে 3 দিন 7 দিনের মধ্যে চর্মরোগ ভালো করে ফেলতে পারবেন। ঠিক আছে, কারণ এটা এখন এমন ভাবে সংক্রমিত হয়েছে আমাদের বাংলাদেশে যে ঘরে ঘরে চর্মরোগ, এবং চর্মের যে নর্মাল মেডিসিন গুলো আমাদের সাধারণত ইউজ হয় কিংবা হইতো, সেই মেডিসিন গুলো এখন ফেল হচ্ছে। ঠিক আছে, অনেক ডাক্তার আমার পরিচিত, অনেক হোমিওপ্যাথি ডাক্তার যারা থুজা ব্যবহার করে ফলাফল পেয়েছে। তা আমাদের ন্যাচারোপ্যাথিতেও থুজার ব্যবহার আছে, আপনারা যদি একটু গবেষণা করেন দেখবেন। আমাদের ভেনুরিও যে ওয়ান মেডিসিন, এটার মধ্যে আমাদের থুজা আছে। তো ওইটা আপনি দেন আর না দেন, এই ক্যান্সার-3 এইটা আপনি অবশ্যই দিবেন, একটা কিংবা 2টা উচ্চ শক্তি। সেক্ষেত্রে আমাদের এই চর্মরোগের প্রকোপটা খুব দ্রুত রিকভারি হবে। ঠিক আছে, ডাক্তার ফেরিংটন বলেন পারদ বিষ যখন সমস্ত স্নায়ুমণ্ডলীকে আক্রমণ করে নিউরোলজিক ধরনের ব্যথা সৃষ্টি হয়, তখন মেজোরিয়াম একটা গুরুত্বপূর্ণ ভেষজ। দাঁতের এবং মুখে স্নায়ুশুল, মুখে প্রতিনিয়ত লালা জমে, এই ধরনের অবস্থাতে আমাদের মেজোরিয়ামটা উপযোগী। আমাদের এই মেজোরিয়াম ভেষজটা শুধুমাত্র একটা মেডিসিনে ব্যবহার করা হয়েছে, সেটার নাম হচ্ছে ক্যান্সারোসো 3। ঠিক আছে, এটার বৈজ্ঞানিক নামটা হচ্ছে ডাফনে মেজোরিয়াম। ডাফনে মেজোরিয়াম, এটা কোন গোত্রের, কোন পরিবারের থেকে আসছে, সেটা হচ্ছে থাইমে লেসিয়া। থাইমে লেসিয়া, এটা সাধারণ নাম মেজোরিয়াম। ঠিক আছে, এটার আঞ্চলিক নাম ড্যাফনে মেজোরিয়াম, এটার ইংলিশ নামও মেজোরিয়াম, এটার ল্যাটিনেও বলা হয় ড্যাফনে মেজোরিয়াম, বাংলাতেও বলা হয় ড্যাফনে মেজোরিয়াম, হিন্দিতে বলা হয় শুধু মেজোরিয়াম। এক এক অঞ্চলে এক এক নাম, সামান্য পরিবর্তন, বা মেজোরিয়াম এটাই হচ্ছে এটার মূল নাম। তো এটার যে উদ্ভিদটা, এটার বৈশিষ্ট্যটা যদি আমরা সংক্ষেপে বলি, এটা একটা বিষাক্ত উদ্ভিদ। ঠিক আছে, এর মধ্যে প্রচুর টক্সিন থাকে। তো এটা মূলত ইউরোপ এবং এশিয়ার কিছু অঞ্চলে জন্মায়, এবং প্রাচীনকাল থেকে বিভিন্ন ধরনের ঔষধি উদ্দেশ্যে এটা ব্যবহার হয়ে আসছে। এই গাছটার উচ্চতা মানে মোটামুটি 0.3 থেকে 1 মিটার, মানে 1 মিটারের নিচে। হ্যাঁ, 1 মিটার। আবার এটাকে কেউ বলে 1 থেকে 3 ফুট পর্যন্ত। ঠিক আছে, এটা একটা ছোট ঝোপালো একটা গাছ। হুম, কিন্তু এটা বেশি উচ্চতা না, এটা আপনার 3 ফুটের মতন এটা উচ্চতা বৃদ্ধি পায়। পাতাগুলো ছোট, সরু এবং সবুজ রঙের। ঠিক আছে, এটার পাতায় শাখার উপর সরলভাবে বিন্যস্ত থাকে। এটার যে ফুলগুলো, এই ফুলগুলো খুবই ছোট এবং গাঢ় গোলাপি। ওকে, গাঢ় গোলাপি রঙের হয়ে থাকে। এটা বসন্তকালে এটা ফুটে, এবং ফুলগুলো গাছের শাখাগুলোর শেষের দিকে গুচ্ছ আকারে থাকে। এটার যে মূল, এর মূলটা খুবই শক্ত, এবং মাটির খুব গভীরে এটা পর্যন্ত ছড়ায়, এবং মূলের যে গঠন সেটা মানে খুব নরম, মানে কি বলে, কাদাযুক্ত মাটি। হ্যাঁ, তে এটা মানে থাকে, কিন্তু এটা খুব শক্তিশালী, মানে যেহেতু শিকড়টা অনেক গভীর পর্যন্ত থাকে, যার কারণে এটা খুব শক্তিশালী অবস্থান করে আর কি। এটার বীজগুলো ছোট, গোলাকার, সাদা বাদামি রঙের হয়, এবং প্রতিটি ফুলের মধ্যে একাধিক বীজ থাকে। এটা প্রাপ্তিস্থান কোথায়, এটা আমি আগেও বলছি। এটা মূলত
একটা গুল্ম জাতীয় উদ্ভিদ, যা মূলত ইউরোপ এশিয়াতেই পাওয়া যায়। এটা তীব্র ঠান্ডা সহ্য করতে সক্ষম এই ভেষজটা, যার কারণে ওই ধরনের প্রাকৃতিক পরিবেশ এটা জন্মায়। বর্তমানে বিশ্বের অন্যান্য অঞ্চলে যেখানে আর্দ্র হালকা শীতল পরিবেশ, সেই পরিবেশে এটা চাষ করা হয়। ঠিক আছে, এটা কোন ধরনের জলবায়ু পছন্দ করে আমি আগে বলছি, একটু ঠান্ডা শীতল জলবায়ু পছন্দ করে এই ভেষজটা, এবং শীতকালীন ঠান্ডা সহ্য করতে পারে। গরম অঞ্চলে ভালোভাবে এটা বৃদ্ধি পায় না। হুম সাধারণত ঠান্ডা এবং শুকনো শীতল অঞ্চলে এর বৃদ্ধিটা ভালো হয়। এটি হালকা বালুকাময় এবং সুপরিকল্পিত মাটিতে ভালোভাবে বৃদ্ধি পায়। মাটি যদি ভারী এবং জলাবদ্ধ হয় তবে এটার বৃদ্ধিটা তেমন হয় না, সীমিত আকারে হয়। এটার আহ, যে মাটিতে পিএইচ মাত্রা আপনার 6 থেকে 7.5 পর্যন্ত, মানে মৃদু ক্ষার, ঠিক আছে, মৃদু ক্ষার, সেই মাটিতে এটা ভালোভাবে জন্মায়। ওকে, এটা যে ব্যবহৃত অংশ, যেহেতু এটা একটা বিষাক্ত ভেষজ, এটা আমি আগেই বলছি, যার কারণে এটা মানে সমস্ত ভেষজটা ব্যবহৃত হয় না, বিশেষ করে এটা মূলটা ব্যবহার হয়। এটা মূলটাও প্রচন্ড ভাবে বিষাক্ত, তবে নির্দিষ্ট প্রক্রিয়ায় এটা ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়, এবং মূল থেকে তৈরি যে তেলটা বা নির্যাসটা প্রায় ব্যথা, প্রদাহ এবং ত্বকের সংক্রমণ সমস্যায় ব্যবহৃত হয়ে থাকে। এটার যে ছালটা, মেজোরিয়ামের ছালটা, এটাও বিষাক্ত। বিষাক্ত, কিন্তু আসলে প্রসেসিং করে আমরা এটাকে ওষুধ হিসেবে ব্যবহার করতে পারি, কারণ এটা প্রায় ক্ষেত্রে প্রদাহ, আর্থ্রাইটিস, শরীরের অন্যান্য ব্যথার চিকিৎসা এটার ছালটা ব্যবহার হয়ে থাকে। ত্বক, গায়ের যে ত্বকের শরীরের মধ্যে যে প্রদাহিক অবস্থা, এই অবস্থাতেও এটা কার্যকরী। এটা যে রাসায়নিক উপাদান, হ্যাঁ এটার মধ্যে যে রাসায়নিক উপাদান, যে যেহেতু এটা একটা বিষাক্ত গাছ, এর মধ্যে কিছু বিষাক্ত পদার্থ পাওয়া যায়। তার মধ্যে প্রথম রাসায়নিক উপাদানটা হচ্ছে ড্যাফনিন। এটা একটা মানে এই ভেষজটার প্রধান রাসায়নিক উপাদান। এটি একটা বিষাক্ত গ্লাইকোসাইড, যা শরীরের অবস্থান করে শরীরের অবস্থার অবনতি ঘটাতে পারে। মানে এই ড্যাফনিনটা কেউ গ্রহণ করলে রস, তাহলে তার স্বাস্থ্যের অবনতি ঘটাতে পারে। এটি ত্বক এবং শরীরের অন্যান্য অংশে প্রদাহ সৃষ্টি করতে পারে। আরেকটা ভেষজ, আরেকটা কেমিক্যাল থাকে, সেটার নাম হচ্ছে ড্যাপোলোসাইড। ড্যাপোলোসাইড ড্যাপোলোসাইড এটা আরেকটা গ্লাইকোসাইড, যা ড্যাফনিন মেজোরিয়ামের মানে এই মেজোরিয়ামের যে বিষাক্ততা বৃদ্ধি করতে মানে সক্ষমতা প্রকাশ করে। এরপরে যে রাসায়নিক উপাদানটা পাওয়া যায়, তার নাম হলো রেসিন। এটা একটা বিষাক্ত প্রোটিন। এটা মেজোরিয়ামের কিছু অংশে উপস্থিত থাকে, এবং এটা শরীরে প্রবাহিত হলে মারাত্মক ক্ষতি হতে পারে। তারপর সব ভেষজের মতন এটাও অ্যালকালয়েড পাওয়া যায়, অ্যালকালয়েড। ঠিক আছে, ওকে, অ্যালকোহলাইড পাওয়া যায়, এটার মধ্যে ফেনোলিক যৌগ পাওয়া যায়। ঠিক আছে, এরকম যা অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে কাজ করে। তো এই ভেষজটার মধ্যে এই রাসায়নিক উপাদানগুলো পাওয়া যায়। তো এটা ফার্মাসিউটিক্যাল ব্যবহার যদি আমরা দেখি, ঠিক আছে, যদিও এটা বিষাক্ত একটা ভেষজ, কিন্তু এটা ফার্মাসিউটিক্যাল ব্যবহারে ব্যাপক ভূমিকা পালন করে, বিশেষ করে অ্যান্টি ইনফ্লামেটরি হিসাবে। ঠিক আছে, মেজোরিয়াম শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে। এটা প্রদানিত জনিত রোগ যেমন বাতের ব্যথা, আর্থ্রাইটিস চিকিৎসাতে সহায়তা করে। এটি অ্যান্টি ব্যাকটেরিয়াল, এটি ব্যাকটেরিয়া প্রতিরোধের সহায়ক, যা বিভিন্ন সংক্রামক রোগে কার্যকর পেইন কিলার হিসেবে কাজ করে। শরীরের ব্যথা, বিভিন্ন গাঁটে ব্যথা, পেশিতে ব্যথা, সেখানে এই মেজোরিয়াম ভালো কাজ করে। চর্মরোগের সহায়ক, ত্বকের প্রদাহ, চুলকানি চিকিৎসাতে এটা ব্যবহার করে। এটি একজিমা, সোরিয়াসিস এবং অন্যান্য চর্মরোগের উপশমে সাহায্য করে। এটার যে বিষাক্ত প্রভাব, এর বিষাক্ত প্রভাবের কারণে এটা আহ বিভিন্ন মারাত্মক ফল হতে পারে, যার কারণে এটা খুবই সাবধানে ব্যবহার করা উচিত। বিশেষ করে চিকিৎসার পরামর্শ ছাড়া এটা ব্যবহার করা উচিত না। এটা স্নায়ু সিস্টেমকে উত্তেজনা করে, মানে উত্তেজনা কমাতে সাহায্য করে। এটা স্নায়ু সিস্টেমের একটা সহায়ক একটা ভেষজ, যেটা এটার বিষাক্ততার কারণে এটা স্নায়ুর উত্তেজনাটা কমে। ঠিক আছে, তবে এটা ব্যবহারে খুবই সাবধানতার প্রয়োজন আছে। ওকে, তা আমরা যেহেতু প্রত্যেকটা মেডিসিন আমরা এটা উচ্চ শক্তি
অস্বস্তিতে ব্যবহার করি, যার কারণে সেটার কোনো সাইড এফেক্ট আমরা পাই না। এটা যে ভেষজ গুণাবলী যদি আমরা বিবেচনা করি, এটা ব্যথানাশক ওষুধ হিসেবে কাজ করে, স্নায়বিক ব্যথা, মেজিডিয়াম স্নায়ু প্রদাহ এবং ব্যথার ক্ষেত্রে ব্যবহৃত, বিশেষ করে যখন তীব্র ত্বক জ্বালা করে, তীব্র ব্যথা অনুভব হয়। এটা অস্থিসন্ধির ব্যথা, জয়েন্টের ব্যথা, অস্থিসন্ধির প্রদাহ, রিউমেটিকের সমস্যা এটা ব্যবহার হয়ে থাকে। এটা মাংসপেশির ব্যথা, বিশেষ করে পেশি অস্বস্তি এবং খিঁচুনি নিরাময় এটা সাহায্য করতে পারে। ত্বকের রোগে, বিশেষ করে ব্রণ, একজিমা, ঠিক আছে? ত্বকের যে প্রদাহ, ফুসকুড়ি এবং ব্রণ, একজিমা থাকে, একজিমার সমাধানে এটা খুবই কার্যকরী একটা ভেষজ, যেটা চর্মের ফুসকুড়ি এবং ত্বকের চুলকানি, ত্বকের যে ফুসকুড়ি এবং শুষ্কতা কমাতে সাহায্য করে। হ্যাঁ, যে ত্বকগুলো অতিরিক্ত শুষ্ক, সেই ত্বকগুলো শুষ্কতা কমাতে সাহায্য করে এই মেজোরিয়াম। এটি ত্বকের প্রদাহ এবং চুলকানি থেকে সৃষ্ট অস্বস্তি উপশমে সাহায্য করতে করতে পারে। এটা গ্যাস্ট্রিকের সমস্যা, বিশেষ করে বদহজম, পেটের অস্বস্তি, আমরা কিন্তু এই মেজোরিয়ামটা ব্যবহার করে থাকি। বিশেষ করে C3টা আমরা গ্যাস্ট্রিকের সমস্যাতেও কিন্তু অনেক সময় ব্যবহার করে থাকি। যদিও আমাদের প্রত্যেকটা ভেষজই গ্যাস্ট্রিকের উপর কাজ করে, প্রত্যেকটা মেডিসিন গ্যাস্ট্রিকের উপর কাজ করে, কিন্তু মেজোরিয়ামও কিন্তু গ্যাস্ট্রিক এর উপর কাজ করে। যেখানে খাবারের হজমের সমস্যা, গ্যাসের সমস্যা, পেটে ব্যথা এই ধরনের লক্ষণ থাকে, সেক্ষেত্রে এটা কমাতে, ব্যথা কমাতে সাহায্য করে। এছাড়া পেটের অস্বস্তি, অস্বাভাবিক পেটের সংকোচন উপশম করতেও এটা সাহায্য করে। এটা মানসিক চাপ, উদ্বেগ কমাতেও সাহায্য করে। জ্বর, শ্বাসকষ্ট, যেখানে আমরা আহ শ্বাসকষ্ট এবং ফুসফুসের সমস্যা দেখব, সেটা এখানে প্রয়োগ করলে এটা শ্বাস প্রশ্বাসের অস্বস্তি এবং কষ্টটা কমিয়ে থাকে। মানসিক লক্ষণ, প্রত্যেকটা ভেষজেরই মানসিক লক্ষণ আমরা পাই। হুম এটা অস্থিরতা, উদ্বেগ, বিভ্রান্তি, আত্মবিশ্বাসের অভাব, ভয়, মনোযোগের অভাব, অবসন্নতা, আত্মগ্লানি, দুশ্চিন্তা, ডিপ্রেশন, এই অবস্থাগুলোতে কার্যকরী। বিশেষ করে রোগী মানসিকভাবে যদি অস্থির থাকে, ঠিক আছে, শান্ত থাকতে অসুবিধা অনুভব করে, ব্যক্তি উদ্বেগ উদ্বিগ্ন থাকে, বিভিন্ন অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে, মনের মধ্যে অস্পষ্টতা, বিভ্রান্তি সৃষ্টি করে, বাস্তবতা এবং কল্পনার মধ্যে পার্থক্য করতে অসুবিধা সৃষ্টি হয়, এই ধরনের রোগীর ক্ষেত্রে কিন্তু আমরা এটা প্রয়োগ করি। যাদের বেশি ভয় কাজ করে, যে কোনো স্পষ্ট কারণ ছাড়াই উদ্বেগ সৃষ্টি করে, কোনো কিছুর প্রতি মনোযোগ দিতে পারে না, হুম একটা অবসন্নতা, ক্লান্তি ভাব আসে, কোনো কাজে কিংবা কোনো চিন্তা করতে পারে না, চিন্তা একটা বাধার সৃষ্টি হয়, এই ধরনের অবস্থাতেও আমাদের মেজোরিয়াম কার্যকরী। এটা শারীরিক লক্ষণ যদি আমরা দেখি, এটা ত্বকের র্যাশ বা চুলকানি, পেটের ব্যথা, অস্বস্তি, বমি বমি ভাব, শ্বাসকষ্ট, শ্বাস নালীর সংকোচন, হৃদস্পন্দন বৃদ্ধি, হুম তীব্র ব্যথা, শরীরের ব্যথা, এই ধরনের ক্ষেত্রে আমাদের এই মেজোরিয়ামটা ব্যবহার হয়ে থাকে। ঠিক আছে? মেজোরিয়াম ব্যবহারে ত্বকের যে র্যাশ বা চুলকানি, এই সমস্যাটা কমে যাবে এবং ত্বকের মধ্যে যে সংবেদনশীলতা, অ্যালার্জিক প্রতিক্রিয়া সৃষ্টি হয়, সেক্ষেত্রে এটা ব্যবহৃত হয়ে থাকে। এবং পেটের ব্যথা, পেট ফোলা, এইসব অস্বস্তিকর অনুভূতির সৃষ্টি হলে এটা ব্যবহার করা হয়। বমি বমি ভাব কমাতে সাহায্য করে। হুম এটা যদি আমরা অঙ্গভিত্তিক প্রয়োগটা দেখতে পারি, অঙ্গভিত্তিক এটার অনেক প্রয়োগ আছে। এটা মাথার ব্যথা, কথা বললে সে ব্যথা বৃদ্ধি, মাথার ডান দিকে এক ধরনের ব্যথা, মাথার বাইরের অংশে যে উপসর্গগুলো, আটযুক্ত উদ্ভিদ সমূহ, সাদা মামড়ি মামড়ি থাকে, মাথার চামড়া পুরু চামড়ার মতো, চামড়ার মতো মামড়ি দ্বারা ঢাকা, উদ্ভিদ পূর্ণ অবস্থায়, মামড়ির নিচে পুঁজ জমা হয়, এই ধরনের কন্ডিশন কিন্তু আমাদের এই মেজোরিয়াম কার্যকরী। ঠিক আছে? মুখমণ্ডল এবং দাঁতগুলির চারপাশে তীব্র স্নায়ুসুর ব্যথা, কানের দিকে ছুটে যায়, রাত্রে আহারের সময় বাড়ে, হ্যাঁ মানে গরমে উত্তাপ স্টোভের কাছে থাকলে উপশম লাগে, দাঁতের দাঁতগুলোর গোড়ালি ক্ষয়প্রাপ্ত হয়, দাঁতগুলো লম্বা হয়ে গেছে, এরকম অনুভূতি। ঠিক আছে? এরকম লক্ষণগুলো আমরা মেজোরিয়ামের মধ্যে দেখতে পাই। এরপর নাকের যদি লক্ষণ দেখি, হাঁচি, সর্দি, নাকের ভিতরের অংশ হাজাপ্রাপ্ত, নাকের পিছনের দিকে পিছনের অংশের তত্ত্বসমূহের বৃদ্ধি, কানেরও লক্ষণ আছে, মনে হয় কান দুটি অতিরিক্ত খোলা রয়েছে,
যেন মনে হয় কর্ণপট ঠান্ডা, বাতাসে স্পর্শে রয়েছে, বাতাস যেন কানের ভিতরে প্রবাহিত হচ্ছে, কানের ভিতরে আঙ্গুল দিয়ে ঘষার ইচ্ছা, চোখের লক্ষণ আছে, চোখের অস্ত্রোপচারের পরে যে অক্ষিপটের যে স্নায়ুশুল, এইসব ক্ষেত্রে মেডিলিয়াম কার্যকরী। ঠিক আছে। হুম চোখের যে ব্যথাটা এটা ঘুরে ঘুরে এবং মানে তীরের মতন বেগে নিচের দিকে নামে, ঠান্ডা অনুভূতি হয়, এই ধরনের লক্ষণ আমরা মেজারমেন্ট পাই। এটা মুখমণ্ডলে যদি লক্ষণটা দেখি, এটা লাল বর্ণ, মুখগহ্বরের চারদিকে উদ্ভিদ সমূহ, হ্যাঁ, সর্দি থাকে, পাকস্থলিতে এটা জ্বালা থাকে, পাকস্থলী পর্যন্ত জ্বালা প্রসারিত হয়, মুখ দিয়ে জল উঠে, গলার ভিতরে বমি বমি ভাব অনুভব হয়, আহারে উপশম হয়। এরা পুরাতন যে পাকস্থলী প্রদাহ, জ্বালাকর ক্ষয় বেদনা, এই ধরনের বমি বমি মানে চকলেট রঙের মতন হয়, পাকস্থলী ক্ষত সহ অত্যাধিক জ্বালা, এই ধরনের ক্ষেত্রে আমাদের মেডিকেমটা ব্যবহার হয়। এটা উদরের যে লক্ষণ হয়, শিশুদের গ্রন্থি সমূহ স্ফীতি মানে বেড়ে যায়, বড় হয়ে যায়, পেটের মধ্যে কিছু গুটলি দেখা দেয়, এই ধরনের অবস্থায় আমরা এই মেডিকেমটা প্রয়োগ করতে পারি। হ্যাঁ, পেটের বায়ু সঞ্চারজনিত কারণে শূল ব্যথা, তার সাথে কম্পন, কষ্টকর শ্বাস প্রশ্বাস, এটা সরলান্ত মলদ্বারের যে লক্ষণ থাকে, প্রসবের পরে কোষ্ঠবদ্ধতা, সরলান্তে এই বলে কি বলে রেকটাম প্রোলাপস। ঠিক আছে। যদি আমরা রেকটাম প্রোলাপসের রোগী পাই, তাহলে আমরা সিটির কথাটা চিন্তা করতে পারি। এটা উদাহরণের উপরও কাজ করে। ঠিক আছে। অনেক রোগীর ক্ষেত্রে সিটিটা ব্যবহার করলে আপনার ডায়রিয়াটা দ্রুত রিকভার হয়ে থাকে। তারপরে প্রস্রাবের কিছু লক্ষণ থাকে, প্রস্রাবের উপরে অংশ আঁশের মতন দেখা যায়, লাল বর্ণের বস্তু ভাসতে থাকে, এরকম রক্ত মিশ্রিত থাকে। প্রস্রাবের হুম শেষ অংশে আপনার অগ্র মানে প্রস্রাব যদি শেষ করার পরে প্রস্রাবের থলিত অগ্রভাগে একটা ব্যথা থাকে, জ্বালাকর ব্যথা থাকে, প্রস্রাব থলির ভিতরে কিল ধরার মতন ব্যথা থাকে, এরপরে রক্ত প্রস্রাব হয়, হ্যাঁ, প্রস্রাবের পরে কয়েক ফোঁটা রক্ত পড়ে, এই ধরনের লক্ষণ পেলে আমরা মেডেলিয়াম প্রয়োগ করতে পারি। যদি স্ত্রী রোগের ক্ষেত্রে আমরা গাইনিতে ব্যবহার করি, ঋতুস্রাব খুব তাড়াতাড়ি হয়, পরিমাণের স্রাব প্রচুর হয়, অ্যালবুমিনের মতন আপনার প্রদস্রাব যদি হয়, অত্যন্ত ক্ষয়কর প্রদস্রাব, সেখানে আমরা সিথিটাকে প্রয়োগ করতে পারি। পুরুষদের অন্ডকোষ বিবৃদ্ধি, তীব্র কামাচ্ছা, গনোরিয়া এবং রক্ত প্রস্রাবে এটা ব্যবহৃত হয়ে থাকে। শ্বাস প্রশ্বাসে এটা লক্ষণ আছে, গলায় অস্থি সমূহে টাটানি, ব্যথা, জ্বালা, এই ধরনের লক্ষণ থাকে। কাশি এত বেশি নিচে থেকে শুরু হয় যে ওই স্থান পর্যন্ত কাশি ধমক যায় না, এরকম অবস্থা। অঙ্গ প্রত্যঙ্গে ঘাড়ে পিঠে ব্যথা, নড়াচড়া, রাত্রি বৃদ্ধি, সর্বপ্রকার স্পর্শ অসহ্য, এই ধরনের পায়ের পাতা দুটো মনে হয় যেন অবশ্যই রয়েছে। হুম হুম অবশ। আচ্ছা, আর চামড়ার তো লক্ষণ আমরা অনেকবার বলছি, একজিমা, অসহ্য চুলকানি, শীত বোধ, তৎসহ চুলকানি, বিছনায় বৃদ্ধি, ক্ষতস্থান চুলকালে জ্বালা করে, ক্ষতস্থানে ফোসকা জাতীয় উদ্ভিদ চারদিকে থেকে ঘেরা থাকে, চকচক করে, আগুনের ন্যায় লাল বর্ণের জ্বালা উদ্ভিদ, দাঁত দাউদে এটা ব্যবহার করা হয়। স্পর্শে আর্দ্র আবহাওয়ায় বৃদ্ধি। ঠিক আছে। এই তা আমরা কোন কোন রোগের ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারি? আমরা আমরা জানি জয়েন্টের যে ব্যথা, আমরা জয়েন্টের তীব্র ব্যথা, জয়েন্ট ফুলে যাওয়া, জয়েন্টের কাঠিন্যতা, গরম লাল হয়ে যাওয়া, এই ধরনের অবস্থা, জয়েন্ট ঝনঝন করে, কাঁপুনি, শরীরের অন্য অংশ ব্যথা, শরীরের অস্বস্তি, এই ধরনের অবস্থায় আমরা এই সিটিটাকে ইউজ করতে পারি, যেখানে এক বা একাধিক জয়েন্টে তীব্র ব্যথা অনুভব হয় এবং চলাফেরার সমস্যার সৃষ্টি করে। হ্যাঁ, অস্বাভাবিকভাবে জয়েন্ট ফুলে যায়, হ্যাঁ, এবং জয়েন্টের গতি কমে যায়, হ্যাঁ, আক্রান্ত অঙ্গ, আক্রান্ত জয়েন্ট গরম লাল হয়ে যায়, এই ধরনের যদি আমরা লক্ষণ দেখি, আমরা বলতে পারি এটা রিউমেটিক আর্থ্রাইটিস। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা পাওয়ার বুস্টার D5 এর সাথে S3 এবং সরি C3 এবং S6 যদি আমরা এক করে দিতে পারি,
তাহলে এই রিউমেটিক আর্থ্রাইটিস রোগীগুলোকে আমরা দ্রুত আরোগ্য করতে পারবো। একটু খেয়াল রাখবেন, যাদের জয়েন্টের তীব্র ব্যথা, রিউমেটিক আর্থ্রাইটিস, এই ধরনের কন্ডিশনে আমরা পাওয়ার বুস্টার D5 এর সাথে C3S6টা আমরা প্রয়োগ করব। ঠিক আছে? বাতের সমস্যাও যদি থাকে, গেটে গেটে বাত, ছোট ছোট যে জয়েন্ট গুলো আছে ফুলে যায়, গেটে গাঁটগুলো গরম অনুভব হয়, এটা কাঠিন্যতা দেখা দেয়, ঠিক আছে, জ্বালা পোড়ার লক্ষণ থাকে, এই ধরনের যদি বাত থাকে, বাতের ব্যথায় শরীরে এক বা একাধিক গাঁটে তীব্র ব্যথা অনুভব হয়, হ্যাঁ, বিশেষ করে সকালবেলা, গাঁটটা ফুলে যাওয়া, গাঁটের চারপাশে স্থিতি সৃষ্টি হয়, হ্যাঁ, বাতের ব্যথা আক্রান্ত, এই ধরনের অবস্থাতেও আমরা কিন্তু এই যে বাতের জয়েন্ট পেইন গুলোর ক্ষেত্রে আমরা CT-S5L1G কে T6 এ প্রয়োগ করতে পারি। ঠিক আছে? এরপরে এটা চর্মরোগ তো আমরা আলোচনা করছি। চর্ম যে ফুসকুড়ি থাকে, ত্বকের র্যাশ থাকে, শুকনো ত্বক থাকে, চামড়া ফুলে যাওয়া, হ্যাঁ, খোঁচপচা থাকে, অস্বস্তি, চুলকানি, চর্মের গন্ধ থাকে, এই ধরনের লক্ষণও আমরা এই মেজোরিয়াম মানে C3টাকে প্রয়োগ করতে পারি, যাদের ছোট ছোট ফুসকুড়ি এবং জ্বালা অনুভব হয়। ঠিক আছে? এবং ত্বকটা লাল কিংবা সাদা বা স্যাঁতস্যাঁতে র্যাশ দেখা দেয়। ঠিক আছে? অতিরিক্ত শুষ্কতা, ত্বকটা ফুলে যায়, হ্যাঁ, এবং ত্বকের মধ্যে খোঁচপাচা, আচ্ছন্নর অনুভূতি হতে পারে। হ্যাঁ, এই ধরনের আমরা চর্মরোগ, যেটাকে আমরা ডার্মাটাইটিস বলতে পারি, ত্বকের যে প্রদাহটা, সেক্ষেত্রে আমরা S3C3G থার্ড ডাইলিউশন প্রয়োগ করতে পারি। যদি এটা পুরাতন উদ্বেদ হয়, ক্রনিক ইরাপশন থাকে, সেক্ষেত্রে S3C3 সেখানে ভ্যান ওয়ানটাকে আমরা উচ্চ শক্তি 30 শক্তিতে ব্যবহার করতে পারি। ঠিক আছে? আর অ্যালার্জি যদি মনে হয় যেটা অ্যালার্জি জনিত কারণে হচ্ছে, তাহলে সেখানে C3S5A3WD6 এ প্রয়োগ করতে পারি। ঠিক আছে? তাহলে মোটামুটি চর্মরোগের উপর একটা ভালো ফলাফল আপনারা পেয়ে যাবেন। এটা স্নায়ু ব্যথার ক্ষেত্রে, যেখানে তীব্র স্নায়ু ব্যথা থাকে, অস্বাভাবিক অনুভূতি থাকে, ব্যথা ছড়িয়ে পড়ার মতন থাকে, ঠিক আছে, এবং জ্বালা পোড়া থাকে, সেক্ষেত্রেও কিন্তু আমরা এই C3টাকে প্রয়োগ করতে পারি, স্নায়ু শুলে। তারপরে এটা গ্যাস্ট্রিকের সমস্যাতে আমাদের ব্যবহার করা হয়। যদি আমরা গ্যাস্ট্রিক, বিশেষ করে গ্যাস্ট্রিক হতে হতে যেখানে আলসার হয়ে যায়, হ্যাঁ, পেটে ভারবোধ, হ্যাঁ, অস্বস্তি, হ্যাঁ, তারপরে আপনার বাতাসের অনুভূতি, অতিরিক্ত গ্যাস নিঃসরণ হয়, বমি বমি অনুভূতি হয়, ঠিক আছে, পেটের তীব্র ব্যথা, কষ্ট অনুভব হতে পারে, ঠিক আছে, এবং খাবারটা অপরিপক্ক, হজম হচ্ছে না, হ্যাঁ, গ্যাস্ট্রিকের সমস্যার কারণে খাবার সঠিকভাবে হজম না না হওয়ার কারণে, ঠিক আছে, যে আপনার যদি পেটে আলসার হয়ে যায়, সেক্ষেত্রে আপনি S3C3A3B D6 এ প্রয়োগ করলে আপনার ক্ষতগুলো দ্রুত ভালো হয়ে যাবে এবং গ্যাস্ট্রিকটাও নিয়ন্ত্রণ হওয়া শুরু করবে। ঠিক আছে? টিউমার, টিউমারের ক্ষেত্রেও আপনি এই মেজোরিয়াম কিংবা C3টাকে প্রয়োগ করতে পারেন। ঠিক আছে? শরীরের যে অস্বাভাবিক বৃদ্ধি, হ্যাঁ, যেটাকে আমরা লাইপোমা বলি, সেই সব টিউমার গুলো, ব্যথা, অস্বস্তি, ফুলে যাওয়া, মাংসপেশির দুর্বলতা, ঠিক আছে, অস্বাভাবিক গরম, অস্বাভাবিক রক্তপাত যদি হয় টিউমারের কারণে, ঠিক আছে, টিউমারের কারণে যদি গরম তাপ অনুভব হয়, এই ধরনের ক্ষেত্রে কিন্তু আমরা C3টাকে চিন্তা করতে পারি। এটা যদি লাইপোমা হয়ে থাকে, তো জেনারেল টনিকের সাথে, জেনারেল টনিক D10 এর সাথে আপনি C3টাকে পাসপোর্টে অ্যাড করে দিবেন, লাইপোমাটা আলহামদুলিল্লাহ দ্রুত রেজাল্ট পেয়ে যাবেন। এদের যদি টিউমারটা যদি ওভারিতে হয়, ওভারিয়ান টিউমার হয়, সেখানে আপনি কি করবেন, S2 এর সাথে C3L2G D6 এ প্রয়োগ করবেন। ঠিক আছে? তো টিউমারের ক্ষেত্রে এটা বহুল ব্যবহৃত হয়, বিশেষ লাইপোমাতে খুবই কার্যকরী। শ্বাসকষ্ট কিন্তু আমরা এই মেজোরিয়াম মানে C3টাকে প্রয়োগ করতে পারি, যে শ্বাস প্রশ্বাসের অসুবিধা, হ্যাঁ, তারপরে চাপ চেপে ধরে এরকম অনুভূতি, শ্বাসের গতিটা ঠিক মতন হচ্ছে না, গতিটা পরিবর্তন হচ্ছে, হালকা শ্বাসকষ্ট, বুকে চাপের অনুভূতি, এই ধরনের ক্ষেত্রে কিন্তু আমরা C3টাকে প্রয়োগ করতে পারি। ঠিক আছে? হম ফোড়ার ক্ষেত্রেও কিন্তু আমাদের এই C3টাকে প্রয়োগ করতে পারি। ঠিক আছে? S1C3 যদি প্রয়োগ করি, A2L1 WG, ঠিক আছে, D6 যদি প্রয়োগ করেন, যে সকল ফোড়াতে পুজ উৎপত্তি হয়েছে, ব্যথা করে, গাঢ় লাল বা স্ফীত হয়েছে, হ্যাঁ, অতিরিক্ত গরম বা শ্বাসকষ্ট তার সাথে থাকে, হ্যাঁ, পুজটা অনেক বেশি হয়ে যায়, ঠিক আছে, এই ধরনের ক্ষেত্রে আমরা
এই C3টাকে প্রয়োগ করতে পারি। কিডনির সমস্যাতেও আমাদের এই C3 উপকার আছে। কিডনির সমস্যার ক্ষেত্রে কিডনি যদি মানে কিডনির কারণে পেটের নিচে ব্যথা করে, প্রস্রাবের সমস্যা হয়, পা ফুলে যায়, শরীরে অতিরিক্ত জল ধারণ করে, এই ধরনের ক্ষেত্রে কিন্তু আমরা এই ম্যাজিয়ামটাকে প্রয়োগ করতে পারি। ম্যাজিয়াম বমির ক্ষেত্রে খুবই উপকারী, আমরা আগেও বলছি। এছাড়াও মোটামুটি স্নায়ুতেও খুব ভালো কাজ করে। তারপর যে সকল রোগী কাজ করে আমরা যদি এটাকে একটু সামারি করি, হ্যাঁ, জয়েন্ট পেন, স্কিন ডিজিজ, নিউরোলজিক্যাল পেইন, ঠিক আছে, গ্যাস্ট্রিক ইস্যু, উইকনেস, অ্যাবডোমেন পেইন, হেডেক, টিউমার, হ্যাঁ, রিউমেটিক পেইন, স্কিন ইনফ্লামেশন, ব্লোটিং, হ্যাঁ, রেস্টলেসনেস, নার্ভ পেইন, ইনডাইজেশন, ব্রিথিং ডিফিকাল্টি, বয়েল, হ্যাঁ, চেস্ট পেইন, মাসেল স্পাজম, কিডনি ইস্যু, রেসপিরেটরি ইনফ্লামেশন, গল ব্লাডার ইস্যু, ভমিটিং, ইচিং, নার্ভ ডিসঅর্ডার, এই বহু রোগে আপনার এই আমাদের C3 মানে মেজোরিয়াম অর্থাৎ C3টা ব্যবহার হয়ে থাকে। তো মোটামুটি আজকে আমার এই পর্যন্তই। কারো যদি কিছু বলার থাকে বলতে পারেন। আসসালাম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। স্যার, দাঁতের ক্ষেত্রে কি এটা ব্যবহার করা যাবে C3? কিসের ক্ষেত্রে? দাঁত, রিং। রিংওয়ার্ম, জি জি। হ্যাঁ, দাউদের উপর তো এটা খুব ভালো কাজ করে। আচ্ছা আচ্ছা। হুম। আসসালামু আলাইকুম। এটা কি সোরিয়াসিসের উপরেও কাজ করে? কিসের উপর? সোরিয়াসিস। হ্যাঁ, সোরিয়াসিসের উপর কাজ করে। আপনার সোরিয়াসিস রোগীর ক্ষেত্রে, চর্ম রোগের যে কোনো রোগীর ক্ষেত্রে C3টাকে একটা হায়ার ডাইলুশন অবশ্যই দিবেন, 1000 কিংবা 10,000 পাওয়ার। ঠিক আছে। জি 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 জি। আর এখন তো যে আমাদের বর্তমানে করোনার টিকার কারণে যে ধরনের চর্ম রোগী ঘরে ঘরে বেড়ে যাচ্ছে, সেখানে দুইটা মেডিসিনের অবশ্যই প্রয়োগ করবেন, একটা হচ্ছে C3 আর একটা হচ্ছে ভেন-1। এই দুইটা অবশ্যই প্রয়োগ করবেন। ভাইয়া বেনওয়ানে তাও কি উচ্চ আমরা শক্তি। উচ্চ মাত্রায় দিব? হ্যাঁ, উচ্চ মাত্রায়, দুইটাই উচ্চ মাত্রায়, দুইটা ডোজ উচ্চ মাত্রায় দিয়ে দিবেন। স্যার সিটি কি মাথাতেও কাজ করবে? মাথার স্কিনে? হ্যাঁ, মাথার লক্ষণে C3-র চেয়েও আরো অন্যান্য ভালো মেডিসিন আছে। C3ও মাথার লক্ষণের উপর কাজ করে, মাথা ব্যথার উপর কাজ করে, মাথার চর্মরোগের উপর কাজ করে। ঠিক আছে। জি স্যার। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া চর্মরোগে যদি বাহ্যিক দিতে হয় তাহলে ওখানে আমরা কোনটা দিতে পারি? বাহ্যিক আপনি C5টাই দিতে পারেন, ভালো হবে। হ্যাঁ, C3 থেকে। হ্যাঁ, ঠিক আছে। জুনায়েদ ভাই, না আজকে ক্লাসটা তো খুব শর্টলি শেষ করে ফেললাম, আধা ঘন্টার মধ্যেই। আর এই দুইটা মেডিসিনের কথা তো এর আগে বলছিলেন, C3, ভেন-1, মানে উচ্চ শক্তির, যে এখন বর্তমানে যে ভাইরাস জনিত চর্মরোগ, এই চর্মরোগে এই দুইটা মেডিসিন আগে প্রয়োগ করলে পারে মোটামুটি ইনশাল্লাহ অতি দ্রুত ভাবে রোগী ইনশাল্লাহ আরোগ্য হবে। স্যার, এই দুই মেডিসিনের কথাই তো বলছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ধন্যবাদ। এটা কি কেন উইকলি মানে দিন দিলে ভালো হয়? উইকলি, উইকলি, হ্যাঁ, উইকলি। আচ্ছা, আর সেই ক্ষেত্রে যে এক্সটার্নাল C5 এক্সটার্নাল C5, জি সোরিয়াসিসেও এটা ভালো কাজ করবে। জি।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি জি, ভাইয়া আমার কালকে একটা নতুন পেশেন্ট আসছে। মানে পেশেন্টটা ভয় পায়, শ্বাসকষ্ট আছে, পিঠে ব্যথা করে, হাতের বাম পাশেও ব্যথা করে, রাতে হঠাৎ করে ঘুম ভেঙে যায়, নাকে পলিপস আছে। সিটি কি দিতে পারবো? না, এটা ঘুম ভেঙে যাওয়ার পেছনের কারণটা কি? এখন তার যদি পলিপাসের কারণে তার শ্বাসরোধ হয়ে যায়, তাহলে পলিপাসের চিকিৎসা করতে হবে। জি, ওটার জন্য জি ওটার জন্য তো দিবই। আর একটা আলাদা শ্বাসকষ্ট হয়, আবার ভয় পায়, নার্ভাস বেশি, পিঠের দিকটা একটু ব্যথা করে সবসময়, বুকেও মাঝে হ্যাঁ, মাঝে ডান ভয় পায়। পাশে। যখন তার শরীর ভালো হয়ে যাবে তখন ভয়টা অটোমেটিকলি কমে যাবে, ঠিক আছে? কিন্তু হুম। হার্টের কোনো অনেক কিছু করিয়েছেন হার্টের বয়সেই, মানে ওই যে বুক ব্যথা করছে, ওই জন্য ইকো এগুলা করেছে, কোনো সমস্যা নেই, কিন্তু তার শ্বাসকষ্ট বুক হয়। বুক আর ব্যথাটা এখন যদি সেটা কার্ডিয়াক অ্যাজমা হয়, তাহলে তার হার্টের সমস্যা আছে। আপনাকে হার্টের জন্য আরো ভালো পরীক্ষা করতে হবে, এনজিওগ্রাম করতে হবে। কারণ যদি আপনি ইসিজি করতে ধরা না পড়ে, সেক্ষেত্রে তো জি আসলে মানে ইকো ইসিজির মাধ্যমে হার্টের তেমন রোগ ধরা পড়ে না। হার্টের আসলে জি যত খুব কম রোগ হয়, কম রোগের মধ্যে আপনার এই হার্ট ব্লক যেটাকে আমরা বলি, করোনারি আর্টারি ব্লক, এটা ধরার জন্য একমাত্র পরীক্ষা হচ্ছে করোনারি এনজিওগ্রাম। এনজিওগ্রাম আবার দুই প্রকার, একটা হচ্ছে সিটি এনজিওগ্রাম আর একটা হচ্ছে করোনারি এনজিওগ্রাম, ঠিক আছে? তো করোনারি জি এনজিওগ্রামটা একটু মানে রিস্কি, কারণ এটা আমাদের মানে ভেইন দিয়ে আপনার একটা নল ঢুকিয়ে দেয়, সেখানে ক্যামেরা দিয়ে সেখানে যে হার্টে গিয়ে আপনার এটা ছবিটা তোলে, সেখানে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে। কিন্তু বর্তমান সময়ের জন্য এখন সিটি এনজিওগ্রাম খুবই উপযোগী, কারণ সিটি এনজিওগ্রামে কোনো কাটাছিড়া নাই। রুগীকে জাস্ট একটা বেডের মধ্যে শুয়ে দিবে এবং শুয়ে দিয়ে জাস্ট ব্রেন যেমন সিটি স্ক্যান করে, এরকম আপনার হার্টটাকে সিটি স্ক্যান করে আপনাকে বলে দিবে আপনার হার্ট ব্লকেজটা কত আছে, কত পার্সেন্ট আছে। হ্যাঁ, তো এখানে আপনি জি যখন জানতে পারবেন আপনার হার্ট ব্লক হয়ে গেছে, কারণ তার শ্বাসকষ্ট কেন হচ্ছে, কারণ পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সাপ্লাই নিতে পারতেছে না, হয়তোবা তার করোনারি আর্টারিতে ব্লক হওয়ার কারণে হ্যাঁ ওইখানে যে পরিমাণ অক্সিজেনটা তার দরকার সেই পরিমাণ অক্সিজেনটা সে নিতে পারতেছে না, যার কারণে শ্বাসকষ্ট হয়। এটাকে কার্ডিয়াক অ্যাজমা বলা হয়। হুম। কিন্তু ওর সিমটম সব দেখে মনে হচ্ছে যে হার্টের প্রবলেম, কিন্তু বলে কি আমি সব টেস্ট করেছি, কোনো কিছু আসে নাই, কিন্তু কিছুতেই মানে ইয়া হচ্ছে না। আচ্ছা, তাহলে এটা সেই সহজ পেশেন্ট টেস্টে সহজ সবসময় ধরা পড়বে না। সহজ পদ্ধতি আমি বলি, হুম, সহজ পদ্ধতি বলেন আমি বলি। আপনি রোগীকে বলবেন আপনার একটা নিডো কার্ড নামে একটা স্প্রে আছে, যেটা হার্ট ব্লকের রোগীর ক্ষেত্রে ব্যবহার করা হয়। রোগীকে বলবেন এই নিডো কার্ডটা নিয়ে নিতে, যখন তার বুকে ব্যথা উঠবে তখন নিডো কার্ড স্প্রেটা জিহ্বার নিচে এক কিংবা দুইটা করে স্প্রে দিয়ে দিবে এবং সাথে সাথে ব্যথা কমে যাবে। যদি সে বলে যে আমার ব্যথাটা কমে গেছে, তাহলে তাকে 100% গ্যারান্টি দিয়ে দিবেন যে আপনার হার্টে ব্লক আছে, আপনাকে ব্লকের চিকিৎসা করাইতে হবে। কারণ নিডো কার্ডটা তাকে মানে একুইট সলিউশন দিবে, মানে তাৎক্ষণিকভাবে তাকে কিছুটা সলিউশন দিবে, কিন্তু পার্মানেন্ট সলিউশনটা এটাতে পাবে না। কিন্তু এইটা ব্যবহার করে যদি তার ব্যথা কমে যায়, তাহলে আপনি 100% ধরে নেবেন এটা হার্ট ব্লকের কারণেই তার পেইনটা হয়, শ্বাসকষ্টটা হয়। এটা কোথায় পাবো? ফার্মেসিতে? হ্যাঁ, ফার্মেসিতে নিডো কার্ড বললে হবে, 250 টাকা দাম নেবেন। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। তপন ভাই, আমি একটা বিষয়ে জানতে চাই, বলবো? বলেন। মানে আমরা তো ধরেন আমাদের বয়সটা বেড়ে যাচ্ছে, আমরা কোয়াইট সুস্থই আছি, কিন্তু কিছু কিছু বিষয় আমাদের হিডেন আমাদের শরীরে সংগঠিত হয়ে থাকে, যেমন এই ব্লকেজ বা কিডনির সমস্যা, টিজি, এগুলো। তা আমাদের তো প্রতিটা মানুষেরই তো মনে হয় কিছু না কিছু ওষুধ ধারণ করেই থাকে। তো আমরা সুস্থ থাকার জন্য কি কি ওষুধ মাঝে মাঝে খেতে পারি বা আমাদের চিন্তা করা উচিত? আচ্ছা আচ্ছা, খুব সুন্দর একটা প্রশ্ন করছেন, ঠিক আছে। এখন কিছু ওষুধ বলতে আমাদের প্রতিটা ওষুধই আমাদের শরীরের মেটাবলিজমটাকে ঠিক করে। আপনার জেনারেল টনিক এবং ন্যাচারাল টনিক যদি আপনি মাঝে মধ্যেই খান কিংবা কন্টিনিউ করেন, দেখবেন যে আপনার 90% সমস্যাগুলো এমনি রিকভার হয়ে যাবে।
জেনারেল টনিক আর ন্যাচারাল টনিক, ঠিক আছে। হুম। তারপরে যদি স্পেসিফিক কোনো সমস্যা থাকে, যেমন আপনার হাড়ের সমস্যা আছে, হ্যাঁ, হাড়ে আপনার বেশি ব্যথা হয়, তাহলে আপনি জেনারেল টনিকের সাথে আপনি 20 থেকে 30 ফোঁটা C4 অ্যাড করে নেন, তা আপনার হাড়গুলো মজবুত হয়ে যাবে, হাড়ের পেন গুলো থাকলে সেটাও কমে যাবে। হুম, ঠিক আছে। জি। ঘুমটার দিকে একটু মনোযোগ দেন, ঘুমটা একটু ঠিকঠাক মতন হয় কিনা সেদিকে একটু খেয়াল রাখেন। 6 থেকে 7 ঘন্টা ঘুমানো দরকার। সকালবেলা একটু আপনি মর্নিং ওয়াক করেন, ঠিক আছে, খালি পায়ে একটু ঘাসের উপর দিয়ে হাঁটেন, ঠিক আছে, আর একটু রিল্যাক্সেশন করেন, মেডিটেশন করেন, আস্তে আস্তে দেখবেন যে শরীরের বিভিন্ন রোগগুলো এমনি কমা শুরু করছে। মানে হঠাৎ যেন আমাদের কোনো অ্যাটাক করে আমাদেরকে যেন কাবু না করতে পারে, হ্যাঁ, আমাদেরকে সাবধান থাকতেই হবে। এই আর কি। ঠিক আছে হুম ভাই, হুম। ধন্যবাদ। স্যার এই জেনারেল টনিক আর ন্যাচারাল টনিক মানে কোন ইয়েতে খেলে সবচেয়ে ভালো? আপনি যদি কোনো রোগের কারণ ছাড়া খান, তাহলে আপনার D5 খান, নিউট্রাল ডোজটা, ঠিক আছে। D5 আচ্ছা আপনার জন্য আচ্ছা সবচেয়ে ভালো হবে, নিউট্রাল ডোজ। স্যার আমার একটা প্রশ্ন আছে। হ্যালো। হুম। আচ্ছা স্যার, মানুষের যে পায়েসের যে বুটাটা থাকে স্যার, এটা মিশানোর জন্য কি মেডিসিন আছে স্যার? আসলে এটা মিশানোর মানে উপায় নাই, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা মিশে না আর কি, ঠিক আছে। হুম। কারণ এটা কি হয়, আপনার ওখানে যে ভেন গুলো থাকে রেকটামের, ওই ভেন গুলো উপর প্রেসার পড়তে পড়তে এটা দেখা গেছে দড়ির মতন লম্বা হয়ে যায়, ঠিক আছে। হ্যাঁ, তো পরবর্তীতে দেখা গেছে এটার পেইন কমে যায়, ব্লিডিং কমে যায়, কিন্তু এটা সহজে ছোট হইতে চায় না, ঠিক আছে। তারপরে আমাদের ইলেকট্রোনাইজের কিছু ওষুধ উচ্চ শক্তিতে যদি আমরা প্রয়োগ করি, কিন্তু কোনো ক্ষেত্রে এটা ছোট হয়ে যায়। হ্যাঁ, কিন্তু একবারে মিশানোর ক্ষেত্রটা খুবই কম, ঠিক আছে। তবে ব্যথা যদি পেইন না থাকে, এটা যদি কোনো প্রবলেম না করে, তাহলে এটা থাকলেও আসলে কোনো সমস্যা নাই, রোগী যদি কমফোর্ট ফিল করে। হুম। স্যার আদারওয়াইজ অনেকে আছে এটাকে ব্যথা না থাকলেও স্যার চায় কি এটা না থাকতে, কিন্তু এটা তো মিশানো, আমি তো মানে চেষ্টা করতেছি কিন্তু এটা মিশানোর কোনো রাস্তা আমি পাইতেছি না। আচ্ছা, এটা আমাদের একটা ফর্মুলা আছে, ওয়ার্ড আচিল, আচিলের যে ফর্মুলা গুলো আমরা প্রয়োগ করি, জি সেগুলো আমাদের প্রয়োগ করতে হবে। হ্যাঁ। জি স্যার। C4 দেওয়া যায় মনে হয় স্যার। C4 দিলে কাজ হবে কিনা আমি জানি না। হুম। C4 দিলে কাজ হবে কিনা আমি ঠিক জানি না। হুম 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 হুম। কেগেল এক্সারসাইজটা করতে হবে, কেগেল এক্সারসাইজ। কেগালা এক্সারসাইজে কি আপনার এই সমস্যার সমাধান হয় পাইলসের? না, এটা হচ্ছে ইলেকট্রিসিটিটা। হ্যাঁ, হ্যাঁ, সেটা লাইফ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, কিন্তু ইলাস্টিসিটি এক্সটার্নাল কি আনাটা লাগানো কঠিন। যায়?
কঠিন তা সেটা তো বুঝলাম, কিন্তু এমনি পাইলসে এক্সটার্নাল পাইলসের গোটাতে কি কোনটা লাগালে মনে হয় আপনি C5টা ব্যবহার করতে পারেন, C5F2A2G। C5 F2 F2A2G, হ্যাঁ। জি, আচ্ছা। যেমন স্যার আজকে যে ক্লাসটা নিয়েছে ওই মিজোরামের উপরে, তো স্যার তো কমপক্ষে দেখলাম 20টার উপরে প্রোটোকল একের পর এক বলে গেছে। তো আমরা তো আসলে শুনলাম, মানে সব আবার গেছি ভুলে, কোন কিছু তো নোট করতে পারি নাই। এগুলা যদি ম্যাগাজিনেও দিত, দিব, এটা ভিডিও দিয়ে দিব, এটা ভিডিও পাবেন আপনারা ইনশাআল্লাহ। আচ্ছা। ম্যাগাজিনের পেজ সংখ্যা কি এবার আগের মতোই থাকবে না একটু বাড়বে? ও আচ্ছা, 48। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।